আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের এসএসসি লেভেলের সবথেকে বিরক্তকর একটা জিনিস, বাংলা প্রথম পত্রের সাহিত্য পাঠের নাটক এবং উপন্যাস নিয়ে। নাটক এবং উপন্যাস এই দুইটা জিনিস শিক্ষার্থীদের কাছে অনেক বিরক্তের একটা জিনিস, কারণ এই দুইটা জিনিস এত বেশি বড় যে ম্যাক্সিমাম শিক্ষার্থী সারা বছর এই দুইটা জিনিস পড়তে চায় না। আবার যে সমস্ত শিক্ষার্থীরা এই দুইটা জিনিস পড়ে কিন্তু পরীক্ষার আগে এসে রিভাইজ দিতে পারে না, কারণ অনেক বড় হওয়ার কারণে এই দুইটা পড়তে গেলে অন্য কোনো কিছু আর পড়া হয় না। তাই আমরা চেষ্টা করব ভিডিও দুইটাকে এমনভাবে উপস্থাপন করতে যাতে করে তোমরা বই না পড়েও এই ভিডিও দুইটা দেখলে এই নাটক এবং উপন্যাস থেকে আসা প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার খুব সহজভাবে করতে পারো। দেখো, আমরা তোমাদের যে উপন্যাসটা আছে, তোমাদের উপন্যাস কাকতাড়ুয়া, এইটা নিয়ে আমাদের অলরেডি একটা ভিডিও দেওয়া হয়ে গেছে। যারা ভিডিওটা দেখো নাই, নাটকের ভিডিওটা দেখার পর সেটা ভিডিওটা দেখে নিবা, আশা করি তোমাদের কাজে আসবে। এখন আমরা আলোচনা করব তোমাদের বহিপীর নাটক নিয়ে। দেখো, এই নাটকটা আমাদের কয়েকটা চরিত্র আছে, চরিত্রগুলো সম্পর্কে আগে ক্লিয়ার ধারণা নিতে হবে। যখন আমরা চরিত্র সম্পর্কে ক্লিয়ার ধারণা পাবো, তখন আমরা এই নাটক থেকে আসা প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের উদ্দীপক খুব ভালোমতো বুঝতে পারবো, এবং সেই উদ্দীপক বুঝতে পারলে আমরা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার খুব সহজে করতে পারবো। দেখো, এখানে নাটকে প্রথম আমাদের জানতে হবে আমাদের নাটকের যে প্রধান চরিত্র হচ্ছে আমাদের বহিপীর। তো প্রথমে আমরা এই বহিপীরের চরিত্র সম্পর্কে জানবো, পরবর্তীতে আমরা নাটকের যে মূল ঘটনা সেই ঘটনা প্রবাহ সংক্ষেপে একটু আলোচনা করব। দেখো, এই যে বহিপীর হচ্ছে আমাদের নাটকের কেন্দ্রীয় চরিত্র বা নাম চরিত্র, অর্থাৎ তার নামের উপর ভিত্তি করে আমাদের এই নাটকটার নামকরণ করা হয়েছে বহিপীর। এই বহিপীরের বাড়ি ছিল উত্তরের সুনামগঞ্জে, বা এই বহিপীরের বাড়ি ছিল উত্তরের সুনামগঞ্জে। ইনি বাংলাদেশের সব জায়গায় ঘুরে বেড়াতো এবং বাংলাদেশের সব জায়গায় ইনার বিভিন্ন মুরিদ ছিল। মুরিদ মানে শিষ্য, মানে তার অনেক ভক্ত ছিল। এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইনি ঘুরে বেড়াতো এবং বাংলাদেশের বিভিন্ন জায়গার ভাষা বিভিন্ন রকমের। এখন যেহেতু বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, সেই কারণে তার পক্ষে বিভিন্ন জায়গার ভাষা শেখা অনেক কষ্টের ব্যাপার। এই কারণে সে যে কাজটা করলো, যে কষ্ট করে বিভিন্ন জেলার ভাষা না শিখে সে একবারে বইয়ের ভাষা শিখলো, সেই ভাষায় কথা বলতো যাতে করে তার ভাষা সব অঞ্চলের মানুষ সহজে বুঝতে পারে। ঠিক আছে, এই কারণে তাকে বলা হতো যে বহিপীর, কারণ সে বইয়ের ভাষায় কথা বলতো, সে বইয়ের ভাষায় কথা বলতো, এই কারণে তাকে বলা হতো কি বহিপীর নাম দেওয়া হয়েছিল। ঠিক আছে, এখানে আমাদের এই নাটকে তিনি হচ্ছে অত্যন্ত ধৈর্যশীল এবং বুদ্ধিমান একজন লোক। এই লোকটার আমরা যদি বয়সের কথা বলি, তাহলে এই লোকটার বয়স হচ্ছে আমাদের 50-এর প্লাস মাইনাস, অর্থাৎ 50-এর একটু বেশি হইতে পারে, একটু কম হইতে পারে। 14 বছর আগে তার প্রথম স্ত্রী মারা যায়। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর সে যখন ঘুরতে আসে, 14 বছর পরে যখন সে ঘুরতে আসে, ঘুরতে আসার পর তার এক মরিদ আছে, যার একটা মেয়ে আছে, নাম হচ্ছে তাহেরা। ঠিক আছে, নাম হচ্ছে কি তাহেরা। এখানে আমরা দেখি, এখানে আগে তার সম্পর্কে আলোচনা শেষ করে আসি। দেখো, কন্যা তাহেরাকে বিয়ে করেন এবং নাটকে তার দেখো দ্রুত বুদ্ধি এবং বাস্তব জ্ঞানের পরিচয় পাওয়া যায় বহিপীরের। তো এইখানে যে তাহেরার কথা বললাম, দেখো আমরা এখন সেই তাহেরা নিয়ে আলোচনা করব। দেখো, এখানে আমরা তাহেরাকে নিয়ে একটু আলোচনা করব। তাহেরা হচ্ছে আমাদের নাটকের আরো একটা অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। তাকে কেন্দ্র করে কিন্তু আমাদের নাটকটা আর ঘটনা প্রবাহ সামনের দিকে অগ্রসর হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি এই গল্পের যে হিরোইন বা এই নাটকের যে হিরোইন, সে হচ্ছে আমাদের তাহেরা। ঠিক আছে, তাহেরা হচ্ছে আমাদের গল্পের হিরোইন, বহিপীর হচ্ছে নাটকের ভিলেন। এখন দেখো, এই তাহেরার বাবা হচ্ছে এই যে পীর সাহেব, এই পীর সাহেবের বড় একজন মরিদ। তাহেরার মা নেই, তাহেরার হচ্ছে সৎমা আছে। এখন যেহেতু পীর সাহেবের মরিদ তার বাবা, এখন পীর সাহেব আর একটা বিয়ে করতে চায়, তাই ভুলিয়ে ভালিয়ে ধর্মের কথা বলে টলে তাহেরার বাবাকে এবং সৎমাকে ম্যানেজ করে, এবং তার সাথে কি করে, বহিপীরের সাথে তাহেরার বিয়ে দিয়ে দেয়। এখন এইখানে আমাদের যে তাহেরার বয়স থাকে 15 বছর। তাহেরার বয়স কত বছর? তাহেরার বয়স থাকে 15 বছর। এইখানে তাহেরা সম্পর্কে আমরা বেশ কয়েকটা তথ্য আছে, তথ্যগুলো একটু জেনে নিন, তারপর তাহেরা সম্পর্কে বিস্তারিত কথা বলবো। এখানে দেখো, তাহেরা হচ্ছে নাটকের গুরুত্বপূর্ণ একটি চরিত্র। মাতৃহীন তাহেরা তার কুসংস্কারাচ্ছন্ন বাবা এবং তার সৎমা বৃদ্ধ বহিপীরের সাথে বিয়ে দেয়। দেন নেকির আশা, নেকি বলতে হচ্ছে আমাদের ইসলাম ধর্ম মতে সব বা ভালো কাজ করলে যে পুণ্য পাওয়া যায়, সেই পুণ্যকে হচ্ছে নেকি বলা হয়। ঠিক আছে, তারপর দেখো, কিন্তু তাহেরা বিয়ে মেনে নিতে না পেরে চাচাতো ভাইয়ের সাথে পালিয়ে হাতেমালির বজ্রায় আশ্রয় নেয়। নাটকে তাহেরার দেখো অনমনীয় এবং মানবিক চরিত্রের গুণ অধিকারী। এই দুটো জিনিস মনে রাখতে হবে। অনমনীয় অর্থাৎ সে কিন্তু নরম নরম না, ঠিক আছে। আবার দেখো, মানবিক, কিন্তু নরম না, কিন্তু হচ্ছে কি মানবিক। তাহেরা 20 শতকের প্রারম্ভের নারী, অর্থাৎ প্রথম দিকের নারীর অধিকার জাগরণের প্রতীক বলা হয়। এইখানে এই যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো অবশ্যই মনে রাখতে হবে, কারণ এই পয়েন্টগুলো থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন হয়। এখন যেহেতু তাহেরার বাবা ছিল বহিপীরের মুরিদ, বহিপীরের সাথে তার বাবা আর তার সৎমা বিয়ে দিয়ে দেয়, কিন্তু তাহেরার পছন্দ হয় না বহিপীরকে, কারণ তার বয়স ছিল 15 বছর আর তাহেরার বয়স ছিল মাত্র 15 বছর। যার কারণে বিয়ের দিনই তাহেরা তার 8 বছর বয়সী একটা চাচাতো ভাইকে নিয়ে বাড়ি থেকে পালায়। বাড়ি থেকে পালিয়ে তারা যখন যাচ্ছিল, তখন ডোমরা নামে একটা জায়গা আছে। সেই জায়গায় আসার পর তাহেরার যে 8 বছর বয়সী ছোট ভাই থাকে, তার প্রচণ্ড খিদা লাগে। খিদা লাগার কারণে সে কান্নাকাটি শুরু করে দেয়। আর যখন কান্নাকাটি শুরু করে, তখন সেইখানে লোকজন জড়ো হয় এবং তাদের নিয়ে হাসি তামাশা শুরু করে দেয়। কেউ কেউ বাজে দৃষ্টিতে দেখতে থাকে, কেউ কেউ
বাজে নজর দেয়, উল্টোপাল্টা কথা বলে। কারণ কি? কারণটা ছিল মেইন হাসি তামাশার কারণ ছিল হচ্ছে যে 15 বছরের একটা মেয়ে 8 বছর বয়সের একটা ছেলেকে নিয়ে পালিয়ে আসছে। বিষয়টা সবাই একটু ভিন্নভাবে দেখতেছিল। যাই হোক, এইখানে যেহেতু একটা ভিন্ন রকম পরিস্থিতির সৃষ্টি হয়, তাই সেইখান দিয়ে যাচ্ছিল আমাদের রেশমপুরের একজন জমিদার আছে। আমাদের আরেকটা চরিত্র, কেন্দ্রীয় চরিত্র এখানে দেখো, এখানে আমাদের নাটকের আরেকটা কেন্দ্রীয় চরিত্র হচ্ছে আমাদের হাতেম আলী। ঠিক আছে, ইনি হচ্ছে আমাদের রেশমপুরের আলী, আর হাতেম আলী হচ্ছে রেশমপুরের একজন ক্ষয়স্বী জমিদার। ক্ষয়স্বী জমিদার হচ্ছে অর্থাৎ জমিদারের শেষের পথে। দেখো, খাজনা বাকি থাকে, এনার চরিত্র সম্পর্কে একটু জেনে আসি, তারপরে আমরা গল্পের বাকি অংশে প্রবেশ করব। দেখো, খাজনা বাকি পড়ায় তার জমিদারি সূর্যাস্ত আইনের নিলামে ওঠে। আচ্ছা, সূর্যাস্ত আইনটা হচ্ছিল আমাদের সংক্ষেপে যদি বলি বা সহজ ভাষায় যদি বলি, যে আমাদের বিভিন্ন রাজাদের কাছ থেকে যে জমিদাররা ছিল, জমিদারদের জমিদারি কিনে আনতো, তো যে বছর শেষে আমরা এত টাকার খাজনা দিব। যদি বছর শেষে সেই খাজনা পরিশোধ করতে না পারতো, তাহলে তাদের জমিদারি ছেড়ে দিতে হতো। এখন এই যে হাতেম আলীর অবস্থাটা ছিল সেরকমের, যে সে জমিদারি আনছিল, কিন্তু তার যে খাজনা দেওয়ার কথা ছিল সেই খাজনা পরিশোধ করতে পারে না। এই কারণে তার জমিদারি সূর্যাস্ত আইনে নিলামে উঠেছে। ঠিক আছে, এখন এই জমিদারি রক্ষার জন্য সে শহরে যাচ্ছিল তার বন্ধুর কাছে টাকা আনতে, বাট এই জিনিসটাকে সে পরিবারের এবং সবার কাছ থেকে, পরিবারে তার ছেলে হচ্ছে হাশেম এবং তার স্ত্রী হচ্ছে খোদেজা বেগম, এই দুজনের কাছ থেকে গোপন রাখে। সে বলে যে চিকিৎসার জন্য শহরে যাব। যাই হোক, এই জন্য তারা শহরে যাচ্ছিল, একটা বজরা মানে বড় একটা নৌকা নিয়ে তারা শহরে যাচ্ছিল। তো পথে মধ্যে দেখে যে তাহেরার সাথে এই ব্যাপারগুলো ঘটতেছে, তখন এই খোদেজা বেগম তাহেরাকে নৌকায় তুলে নিয়ে আসে। নৌকায় তুলে আনার পর তারা জানতে পারে তাহেরার কাছ থেকে যে তাহেরার মা নেই, তাহেরার একজন সৎ মা আছে এবং বাবা আছে। বাবা হচ্ছে এরকমের পীরের একজন মুরিদ। সে জোর করে তারকে ওই বৃদ্ধ অর্থাৎ 50 বছর বয়সী বহিপীরের সঙ্গে বিয়ে দিছে, যার কারণে সে পালিয়ে আসছে। এখন আমরা এইখানে আরেকটা চরিত্র সম্পর্কে একটু ধারণা নেব। দেখো, এখানে আমাদের আরেকটা চরিত্র প্রবেশ করলো, আমাদের খদিজা বেগম। এখানে আমরা খদিজা বেগম সম্পর্কে একটু জানবো। এই খদিজা বেগম হচ্ছে আমাদের রয়শামপুরের যে জমিদার ছিল হাতেম আলীর স্ত্রী অর্থাৎ বিবি, আর হাশেম আলীর মা। এখানে দেখো, তিনি হচ্ছে একজন সাদামাটা ধর্মভীরু এবং কুসংস্কার একজন মানুষ। তিনি নাটকে একটা অচেনা মেয়ে অর্থাৎ তাহেরাকে আশ্রয় দিয়েছেন। মেয়েটার দুঃখের কাহিনী শুনে তিনি কি হয়েছেন, আফসোস করছে বা ব্যথা পাইছেন, এবং মেয়েটি যে পীরের পালিয়ে আসা স্ত্রী সেই জিনিসটা জানার পর তিনি আবার তাহেরাকে তিনি আবার চাইছে যে তাহলে যেহেতু সে পীরের পালিয়ে আসা স্ত্রী, তাকে আবার ফিরিয়ে দিতে চাইছেন। আবার যখন উপলব্ধি করছেন যে তাহেরার যে বিয়েটা হয়েছে সেই বিয়েটা অন্যায়, এখন অন্যায় জিনিসটা জানার পরেও সে যেহেতু পীরের স্ত্রী, পীর যদি অভিশাপ দেয় সেই ভয়ে সবকিছু মেনে নিছে বা চুপচাপ রয়েছে। এবং এইখানে তার ছেলের সাথে পীরের একটা ঝামেলা হবে গল্পের ভিতরে, আমরা একটু পরে দেখতে পারবো। সবকিছু জানার পরেও সে ছেলের পক্ষ না নিয়ে পীরের পক্ষ নিছে, আবার ছেলের সাথেও কিন্তু জোরাজুরি করে খুব বিরোধিতা করতে পারে না, বাট সে পীরের পক্ষ নিছে যাতে পীর অভিশাপ দিতে না পারে। ঠিক আছে, এইখানে এই বিষয়গুলো হচ্ছে আমরা খোঁজার ভিতরে দেখতে পাই। তাহেরার যে ভাই অপদস্থ হচ্ছিল, তখন ওইখান দিয়ে যাচ্ছিল আমাদের হাশেম আলী, এবং হাশেম আলীর যে বজরা, সেই হাতেম আলীর যে বজরা, সেই বজরা যাচ্ছিল। সেইখান থেকে খোদেজা তাদের যে চাকর আছে সেই চাকরকে দিয়ে তাহেরাকে তাদের নৌকায় নিয়ে আসে। নৌকায় আনার পর জানতে পারে যে তার সৎমা এবং বাবা তাকে জোর করে বিয়ে দিয়েছে, তাই সে পালিয়ে আসছে। বিষয়টা জানার পর সে ব্যথিত হয়। যাই হোক, এর পরের দিন রাতের বেলা প্রচণ্ড একটা ঝড় হয়, আর সেই ঝড়ের রাত্রে আমাদের যে পীর সাহেব ছিল, সেই পীর সাহেব এবং পীর সাহেবের একজন মরিদ, তার নাম হচ্ছে হকিকুল্লাহ। সে হচ্ছে পীর সাহেবের সহপাঠীও মানে সহযোগীও বলতে পারি আমরা। সে তার খেদমত টেদমত করতো সবকিছু। এরা একটা নৌকা নিয়ে তারা বের হয়েছিল তাহেরাকে খুঁজতে। আর ভাগ্যক্রমে সেই ঝড়ের রাতে এই যে হাতেম আলী বা হাতেম আলী বা হাশেম আলীদের যে বজরা, যেই বজরায় তাহেরা অবস্থান করছিল, সেই বজরার সাথে তাদের সংঘর্ষ হয় এবং তাদের সাথে সংঘর্ষ লেগে তাদের নৌকা প্রায় ডুবে যেতে লাগে। তখন হাতেম আলী অর্থাৎ জমিদার তাকে কি অর্থাৎ বহিপীরকে এবং বহিপীরের মরিদকে তাদের বজরায় থাকতে দেয়। ঝড়ের পরের রাতে সকালবেলায় তাহেরা, হাশেম আলী এবং খোদেজা বেগম একটা রুমে বসে গল্প করতেছিল, এবং বাইরে আর একটা রুমে বসে গল্প করতেছিল আমাদের যে জমিদার হাতেম আলী, বহিপীর এবং বহিপীরের যে শিষ্য অর্থাৎ হকিকুল্লাহ, তিনজন গল্প করতেছিল। এই কথাবার্তা শুনে, এই যে বহিপীরদের কথাবার্তা শুনে তাহেরার সন্দেহ হয় যে লোকটা আসলে কে। তখন তাহেরা হাশেম আলীর কাছ থেকে জানতে পারে যে ওই যে বাইরে যে লোকটার সঙ্গে কথা বলতেছে জমিদার, সেই লোকটাই সিরাজগঞ্জের সেই পীর। এই জিনিসটা জানার পর তাহেরা নৌকা থেকে পালিয়ে যেতে যায়। তখন হাতেম আলী তাকে আশ্বস্ত করে যে তাকে তারা তার ইচ্ছার বিরুদ্ধে বহিপীরের হাতে তুলে দেবে না। এই বিষয়টা নিয়ে এইখানে আমরা এখানে যেহেতু হাশেম আলী যুক্ত হলো, হাশেম আলী সম্পর্কে একটু জানি। হাশেম আলী হচ্ছে এই গল্পের অন্যতম আরেকটা চরিত্র। গল্পের নায়ক হচ্ছে আমাদের হাশেম আলী বিয়ে পাশ করছে। এখন সে চায় যে একটা ছাপাখানা দিবে, কিন্তু তার বাবার যে ওই যে জমিদারি চলে যাচ্ছিল, কিন্তু তার বাবা সেই জিনিসটা গোপন করে তাদের কাছে বলে শহরে চিকিৎসার জন্য যাবে। তাই বাবার চিকিৎসা করার জন্য তারা শহরের দিকে যাচ্ছিল। পথের মধ্যে তাহেরার সাথে দেখা হয়, এবং এইখানে হাশেম আলী তাহেরার প্রেমে পড়ে যায়।
বা একটা অসহায় মেয়েকে সাহায্য করতে গিয়ে হইলো কি হয়ে যায়, তাহেরার প্রতি অনেক বেশি দুর্বল হয়ে যায়। এখানে হাশেম আলীর চরিত্রের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেই বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে। দেখো নাটকের অন্যতম একটা চরিত্র, দেখো নাটকে বহিপীর খলনায়ক হলে হাশেম আলী হচ্ছে আমাদের গল্পের নায়ক। জমিদার পুত্র হাশেম ধর্মীয় কুসংস্কার এবং সামাজিক অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের একটা প্রতীক। আমাদের এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো কিন্তু আমাদের একটা উদ্দীপক বুঝতে খুব বেশি কাজে লাগবে, কারণ এই পয়েন্টগুলো থেকে কিন্তু আমার উদ্দীপক থাকে, আর এই উদ্দীপক যদি আমরা বুঝতে না পাই তাহলে কিন্তু আমরা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে পারবো না। যাই হোক, গল্পের এই পর্যন্ত এসে আমরা বুঝতে পারলাম যে বহিপীর তাহেরাকে খুঁজতে বের হয়েছে, আর তাহেরা বহিপীরের ভয়তে বাড়ি থেকে পালিয়ে আসছে। তারপরেও ভাগ্যক্রমে তারা একই বজরায় অবস্থান করতেছে। হাশেম আলী তাহেরার প্রতি দুর্বল হয়ে গেছে, আর যেহেতু বিয়েটা অন্যায় বিয়ে, সেই কারণে হাশেম আলী তাহেরাকে বহিপীরের কাছে যেতে দিতে চাচ্ছে না। আবার বহিপীর যেহেতু একজন চালাক মানুষ, সে চাচ্ছিল যে পুলিশের ভয় দেখাবে, কিন্তু সে তো জানে যে তার বয়স বেশি, মেয়েটার বয়স কম, তাই সে পুলিশের যে ঝামেলা আছে সেই ঝামেলার ভিতরে যেতে চাচ্ছিল না, তাই সে ধর্মীয় বিভিন্নভাবে তাদেরকে উস্কারা দিচ্ছিল। কিন্তু যে খোদেজা বেগম দুর্বল হয়ে যায় ধর্মীয় কথা শুনে, সে ফেরত দেওয়ার চায়, কিন্তু হাতেম আলী আর হাশেম আলী দেওয়ার চায় না। আবার বহিপীর যখন জানতে পারে যে হাতেম আলী তার জমিদারি হারাচ্ছে, তার বন্ধুর কাছে গেছে টাকা পায় না, তখন জমিদার একটা জমিদারকে একটা টাকার অফার করে বহিপীর, একটা বুদ্ধিমানের পরিচয় দেয় এইখানে, যে তাকে টাকার অফার দেয় যে তুমি যদি আমাকে তাহেরাকে ফিরিয়ে দাও তাহলে তোমাকে এত টাকা দেবো, তোমার জমিদারি বাঁচবে, এই সে বিভিন্ন লোপটোপ দেখায়। সেইখানে খোদেজা বেগম রাজি হয়ে যায়, কিন্তু এই হাশেম আলীও একটু দুর্বল হয়ে যায়। তাহেরাও চায় যে ঠিক আছে, আমি যদি চলে যাই তাহলে যদি তাদের জমিদারি বেঁচে যায় তাহলে তো ভালোই হলো, কিন্তু আমাদের বেঁকে যায় হচ্ছে এইখানে যে হাতেম আলী থেকে, সেই হাতেম আলী এইখানে সে একটা মানবিক গুণের অধিকারী দেখায়, সে জিনিসটা মেনে নেয় না যে টাকার বিনিময়ে সে তাহেরাকে ফিরিয়ে দেবে। এর পরবর্তীতে দেখা যায় যে যেহেতু সে মেনে নেয় না, তাই হাশেম আলী এবং তাহেরা তাদের বজরা থেকে পালিয়ে যায়। তখন হাতেম আলী তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, অর্থাৎ জমিদার তার ছেলে এবং তাহেরাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু এইখানে এসে দেখতে পারি আমরা যে বহিপীর ছিল, অর্থাৎ খল চরিত্র, সেই খল চরিত্রের অর্থাৎ বহিপীর নাটকের শেষ পর্যায়ে এসে ভালো হয়ে যায়। সে হাতেম আলীকে বাধা দেয় এবং বলে তারা যেহেতু যাচ্ছে যাক। এই লাস্ট পর্যায়ে এসে আমরা দেখতে পাই নাটকের যে খল চরিত্র অর্থাৎ বহিপীর এইখানে ভালো হয়ে যায়। সে তাদেরকে আর বাধা দেয় না, তাদের সম্পর্কটাকে সে মেনে নেয়, তাদেরকে যেতে দেয়। এবং এইখানে যে হাতেম আলীর যে জমিদারি হারাচ্ছিল টাকার অভাবে, এখানে হাতেম আলীকে সে টাকাও দিয়ে দেয়, সেই টাকার অভাবে আর তার জমিদারি হারাইতে হয় না, তার জমিদারিও থেকে যায়। এইখানে খোদেজা বেগম খুব ভয় পাচ্ছিল যে সে বহিপীরের, তার ছেলে বহিপীরের স্ত্রীকে নিয়ে পালিয়ে গেল, তার মানে এই বহিপীর হয়তো বা তাদেরকে বদদোয়া দেবে, এই সেই করবে, কিন্তু এইখানে বহিপীর সেই জিনিসটাও বলে যে আমরা সবাই যেরকম ছিলাম সেরকমই থাকবো, কোনো সমস্যা হবে না, এই সেই এখানে একটা আশ্বস্ত করা। অর্থাৎ এই গল্পে একটা ভালো দিক হলো সর্বশেষ এসে গল্পের সবাই কিন্তু ভালো হয়ে গেছে, এখানে আমাদের নেগেটিভ চরিত্র কিন্তু আর থাকলো না, অর্থাৎ গল্পের পজিটিভ দিক কিন্তু রেখেই কিন্তু আমাদের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। এখন আমরা এইখানে যে মেইন বিষয়টা ছিল, এই ক্যারেক্টারগুলোর ভিতর থেকেই কিন্তু আমরা সেই বিষয়গুলো জানতে পারলাম, কিন্তু এইখানে আমাদের কয়েকটা ব্যাপার আছে, আমাদের এমসিকিউর ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে, যে এই গল্পটা কোন সময়ের গল্প। গল্পটা হচ্ছে আমাদের 19 শতকের শেষের গল্প, 19 শতকের শেষের গল্প এবং 20 শতকের প্রথম অংশ অর্থাৎ সূচনা লগ্নের একটা সময়ের কিন্তু গল্প। এবং এই গল্পটা আমাদের একটা বজরায় কিন্তু শেষ হয়ে গেছে, একটা বজরায় শেষ হয়ে গেছে, এবং এই ঘটনাটা ঘটে হচ্ছে আমাদের ডেমরা নামক একটা অঞ্চলে। আর এই নাটক থেকে মেইনলি আমরা যে ক্যারেক্টারগুলো আলোচনা করলাম, এই ক্যারেক্টারগুলোর ভিতরে আলোচনা করতে গিয়ে আমাদের মেইন গল্পটা কিন্তু আলোচনা করা হয়ে গেছে। গল্পটা যদি সংক্ষেপে আমরা আরেকবার আলোচনা করি, গল্পটা হলো যে একজন জমিদার তার স্ত্রী মারা যাওয়ার পর সে 14 বছর পরে তাহেরা নামের 15 বছরের একটা মেয়েকে বিয়ে করে, কিন্তু তাহেরার সেই পীরকে পছন্দ না হওয়ার কারণে সে পালিয়ে যায়, পালিয়ে এসে সে একটা বজরায় অবস্থান করে। বজরাটা ছিল হাতেম আলী নামক একজন জমিদারের, যে জমিদারের একটা ছেলে ছিল হাশেম আলী এবং স্ত্রী ছিল আছে খোদেজা বেগম, তাদের এখানে অবস্থান করতেছিল। ঠিক পরের রাত্রে একটা ঝড় হয়, সেই ঝড়ের রাত্রে আবার বহিপীরের সঙ্গে সেই বজরায় দেখা হয়েছে জমিদারের, এবং জমিদারের যে বজরায় থাকে সেই বজরায় বহিপীর অবস্থান করে, এবং ঘটনাক্রমে সে জানতে পারে তার স্ত্রী তাহেরাও সেই বজরায় আছে, কিন্তু সে একজন চালাক মানুষ হওয়ার কারণে সে সরাসরি ব্যাপারটা বলে না, কিন্তু যখন সে বুঝতে পারে যে এখন বললে কাজ হবে তখন সে বলে, কিন্তু তারপরে দেখা যায় যে বিভিন্ন ঝই ঝামেলার পরেও তারা তাহেরাকে আনতে পারে না। তাহেরা এবং হাশেম আলী শেষ পর্যায়ে পালিয়ে যায় এবং বহিপীর কিন্তু ভালো হয়ে যায়। এইখানে আর বাদ বাকি যে ব্যাপারগুলো আছে সেগুলো তো আমরা চরিত্রের ভিতরে আলোচনা করলাম, আর এটা ছিল আমাদের মেইন যে গল্প সেই গল্পটা। আশা করি বিষয়টা বুঝতে পারছো। যদি বিষয়টা ভালো লাগে বা ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে, এবং কোন বিষয়ের উপর ভিডিও চাও সেই জিনিসটা তোমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে হবে।